নমস্কার, আমি বালিগঞ্জ প্রাপ্তজন থেকে বিজয় মুখোপাধ্যায় বলছি। বালিগঞ্জ প্রাপ্তজন 2012 সালে জন্মগ্রহণের পর থেকে আজ প্রায় 10 বছর নিরবিচ্ছিন্নভাবে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে তাদের থিয়েটারে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের অনেকগুলো কাজের মধ্যে আমরা যেমন প্রতি বছর থিয়েটার করি, নতুন নতুন নাটক, নতুন নতুন সাবজেক্ট। আজকের এই সময়কে ধরে আমাদের ঐতিহ্যকে মাথায় রেখে আমরা থিয়েটার তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমরা সেই থিয়েটারের বিস্তার ঘটানোর জন্য নানান জায়গায় শোয়ের মাধ্যমে মানুষের জনচেতনা, মানুষকে শিক্ষামূলক বিনোদনে রাখার চেষ্টা করি। সেই কাজটা আমরা খুব নিরবিচ্ছিন্নভাবে করে চলেছি। এটি একটি 60 মিনিটস ডিউরেশনের একটা অত্যন্ত অনুসন্ধানমূলক নাটক, দহনকাল। নামটা খুব ইন্টারেস্টিং, বুঝতেই পারছেন, দ্য বার্নিং পিরিয়ড। যেভাবে সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি, যেভাবে সারা বিশ্ব জুড়ে একটা মেডিকেল অসহায়তার, হেল্পলেসনেসের ঘটনা ঘটছে গত 2-3 বছর ধরে কোভিডের আক্রমণে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণ জীবন থেকে কিভাবে আমাদের প্রতি মুহূর্তে আমাদের ছন্দ নষ্ট করে দিয়ে আমাদের নানান রকম অর্থনৈতিক সংকট, নানান রকম শারীরিক সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু তবুও সভ্যতা বাঁচে, মানুষ এগিয়ে যায়। আর সেই বাঁচার রসদ হিসাবে আমরা ধরে নিয়েছি এই জনচেতনার কাজ, যার মাধ্যম হচ্ছে থিয়েটার। আজকের যে থিয়েটারটা আমরা প্রথম অভিনয় করব, দহনকাল, ইংরেজিতে বলতে হয় দ্য বার্নিং পিরিয়ড। এই বার্নিং পিরিয়ড এখন সমাজের দিকে তাকালে, দেশের দিকে তাকালে প্রতিটি মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন। এই দহনকাল নাটকটি লিখে দিয়েছেন আমাদের অত্যন্ত একজন সুযোগ্য প্লেরাইট অরিন্দম সেনগুপ্ত। আর এই নাটকটির নির্দেশনা কাজ করেছেন আসানসোলের একজন ভেটারান অ্যাক্টর, one of the greatest actor in Bengali theatre right at this moment, Mr. স্বপন বিশ্বাস। তার এই সুযোগ্য পরিচালনায় এই নাটকটি আমরা অভিনয় করব। এই নাটকটিতে আমার সাথে আরও আমরা মোট 4 জন অভিনেতা অভিনেত্রী আছি। প্রখ্যাত অভিনেত্রী ন্যান্সি, উদীয়মান থিয়েটার আর্টিস্ট সৌপায়ন জানা, আমি আছি সঙ্গে বিজয় মুখোপাধ্যায়, আর আছেন স্বপনদা নিজে, যিনি পরিচালনা এবং অভিনয় একসাথে করেছেন। এই নাটকটির মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের সামনে এটাই তুলে ধরার চেষ্টা করব যে নানান রকম সমস্যা আসবে জীবনে, নানান রকম প্রতিকূলতা আমাদের সবসময় আমাদের চলার পথকে প্রতিহত করবার চেষ্টা করবে, কিন্তু আমরা যেন ধীর স্থির থাকতে পারি। আমাদের যে প্রিন্সিপালস, আমাদের যে হিউম্যান ভ্যালুস, আমরা যেন কখনো তার থেকে সরে না যাই। আমরা যেন মাথা উঁচু করে আমাদের সেই আদর্শকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত প্রতিকূলতাকে কমব্যাট করতে পারি এবং তার মাধ্যমে আমরা আমাদের প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে সভ্যতার জয় হয়। আপনাদের সকলের শুভেচ্ছা, আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের সকলের প্রশ্রয় আমাদের একান্ত কাম্য। তার কারণ থিয়েটার এই সমাজে অত্যন্ত একটা মাইনরিটি আর্ট, কিন্তু সেই মাইনরিটি আর্ট যে কজন মানুষ খুব ভালোবেসে আপন করে কাজটা চালিয়ে যেতে চান, বালিগঞ্জ প্রাপ্তজন সেরকমই একটি নাট্য সংস্থা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের প্রণাম নেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে আমরা শুরু করছি বালিগঞ্জ প্রাপ্তজন নাটক দহনকাল। নাট্যকার শ্রী অরিন্দম সেনগুপ্ত, নির্দেশনা অভিনয় শ্রী স্বপন বিশ্বাস। আমাদের আশীর্বাদ করুন। নমস্কার।
খোলা আছে। নমস্কার। নমস্কার। বলছি আমি চিত্তপ্রিয় বসু, আপনাকে ফোন করেছিলাম একটু আগে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসুন আসুন, বসুন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন না যে আমি ঠিক কি কারণে এসেছি। কোনো একটা কারণ তো থাকে, না থাকাটাই বড়। সে কারণ তো একটা আছে, কিন্তু ওই কারণটা বলবার আগে আপনার নামটা আমার একটু ভালো করে জেনে নেওয়া দরকার। নাম না জানা থাকলে কিন্তু ফোন করা সম্ভব। না না, সে তো ঠিকই, মানে পুরো নামটা আর কি। মানে আমার কাছে তো আছে শুধু এস.আর. বর্মন, রিলিফ কলোনির। ও, সত্যরাজ। সত্যরঞ্জন। দেখুন সত্যরঞ্জন বাবু, হয়েছে কি, গতকাল আরসি কলেজের সামনে বাস থেকে নামার সময় আমি না একটা লেডিস পার্টস, বুঝলেন, একটা লেডিস পার্টস খুঁজে পাই। এই যে বেশ। তো আমি যখন ঠিক বাস থেকে নামি, তার ঠিক আগেই এক ভদ্রমহিলা বাস থেকে নামায়। আমার স্বাভাবিকভাবেই মনে হয় যে এই লেডিস পার্সটা নিশ্চয়ই উনি হারিয়েছেন। তো আমি কি করি, এই ব্যাগটা কুড়িয়ে পেয়ে ওই ভদ্রমহিলার দিকে ছুটে, ভদ্রমহিলা ততক্ষণে মানে রাস্তাটা ক্রস করে, মানে বাসটা যেদিক থেকে আসছিল তার উল্টো দিকে উনি হাঁটা শুরু করেছেন, মানে ওই কলেজের উল্টো দিকে। হ্যাঁ, বুঝতে বুঝতে পারলেন? তা ওনার কাছে ব্যাগটা নিয়ে পৌঁছে পুরো ব্যাপারটা বলা মাত্রই আমি বুঝতে পারি যে ব্যাগটা ওনার নয়। আমি আর কি করবো, ওনাকেই জিজ্ঞাসা করি যে কি করা যায় বলুন তো। উনি বলেন যে উনি হলে নাকি ব্যাগটা থানায় জমা। থানায় তো জানি মনে হয়। হ্যাঁ, ওরে বাবারে, থানা পুলিশ অ্যাভয়েড করার পেছনে তো অনেক যুক্তি থাকে। সত্যবাবু বলতে পারেন মূলত ফ্যাংলা ফালতু এড়িয়ে যাওয়া। হ্যাঁ, তারপর হলো কি, তখন আমি ব্যাগটা খুলি, কারণ ব্যাগটাকে তোমার পৌঁছতে হবে সে লোকের কাছে। তো ব্যাগটা খুলে আমি ওর মধ্যে শপিংয়ের টাকা ছাড়া আর যা যা জিনিস আমি পাই সে যে কোনো মহিলারই হতে পারে। চুলের কাটা, লিপস্টিক, এসব দিয়ে তো আপনি পার্টিকুলার কোনো মহিলাকে আইডেন্টিফাই করতে পারবেন। একদম একদম একদম। কিন্তু এছাড়া আর যে দুটো বস্তু আমি পাই যা সেই মহিলা নয়, সে ব্যাপারে আমি কনফার্ম। প্র্যাকটিক্যালি ওই বস্তু দুটোই এখন এই লেডিস প্লাস্টিক ওই মহিলার কাছে পৌঁছে দেওয়ার একমাত্র সোর্স। ও দুটি কি বস্তু? এই দেখাচ্ছি, এই একটি খাম। বস্তুত এই খামটা আমি খোলা অবস্থায় পাই। তার মানে বলা যেতে পারে যে এই খামটি যার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল, মানে যাকে পাঠানো হয়েছিল, যে নিশ্চয়ই সেটা পেয়েছিল। আচ্ছা, প্রাপকের নাম? এই যে এস.আর. বর্মন, রিলিফ কলোনি। হ্যাঁ। আরেকটা কি বস্তু? আরেকটা হচ্ছে একটা কার্ড, বুঝলেন, একটা ভিজিটিং কার্ড। এই যে এস.আর. বর্মন। হ্যাঁ, এটা তো আমারই ভিজিটিং কার্ড। তাহলে তো খামটাও নিশ্চয়ই আপনার। তাহলে আমার ছুটি। কিসের ছবি? না মানে খামটা, ব্যাগটা, মানে আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্যাগটাকে হারাতে পারেন সেটা নিশ্চয়ই, আর সেটা ফেরত দিলে তো আমার ছুটিই হয়, তাই না? আচ্ছা, আপনি ব্যাগটা কবে পেয়েছেন বলুন? গতকাল। শিওর? একেবারে শিওর। আপনার কি আমাকে দেখে মনে হয় যে আমার লেডিস পার্স নিয়ে বাসে চড়ার অভ্যাস আছে? তা কেন হবে? সত্যি আপনি ভীষণ রসিক আছেন, আমি তা বলছি না। মানে বাড়ির কেউই হারিয়েছেন নিশ্চয়ই। গত 8 মাস এ বাড়িতে কোনো মহিলা থাকে? ও, এই বাড়ির কোনো মহিলা হারান থাকে না? মানে মানেটা আপনি যা শুনলেন ঠিক তাই। গত 8 মাস এ বাড়িতে কোনো মহিলা থাকে না। কিন্তু এই খামটা, এই ভিজিটিং কার্ডটা, এটা তো আপনারই। হ্যাঁ, সে কারণেই তো আপনি এ বাড়িতে এসেছেন। আচ্ছা, তাহলে একটা কাজ করুন তো, মানে আপনি এই খামটা একটু ভালো করে দেখুন। মানে এটা দেখে আপনার প্রয়োজনীয় কোনো তথ্য বা অন্য কোনো ইনফরমেশন কিছু মাথায় আসে কিনা দেখুন। নাম ঠিকানা টাইপ করা, সেন্ডার সাইডে তো কিছু নেই। কিছু নেই, ফাঁকা। কি প্রয়োজনীয় যে লেগেছিল খামটা সেটাই তো মনে করতে পারছি না। কি করে প্রয়োজনীয় ইনফরমেশন দিই বলুন? না মানে দেখুন, জীবনে তো এমন অনেক ঘটনা ঘটে, মানে যেটা মানে না হারালে বোঝা যায় না সেই জিনিসটা আমাদের জীবনে ছিল। তাই বলছিলাম আর কি। না, আমার সেরকম কিছুই মনে হচ্ছে না। তার মানে আপনি বলছেন যে আপনি জীবনে কিছু হারান? সেটা কি বলা সম্ভব? একটা মানুষ সারা জীবনে কিছু হারাবে না, তাকে কখনো হয়? না না, আমি সারা জীবনের কথা বলছি না, আমি বলছি রিসেন্টলি আপনি কি এমন কিচ্ছু হারাননি যা আপনি মনে করতে পারছেন? রিসেন্টলি? হ্যাঁ। হ্যাঁ,
রিসেন্টলি আমি আমার বাড়ির কাজের লোক মুকুন্দকে হারিয়েছি। মারা গেছে? না, মাথাটা খারাপ হয়ে গেছে, একটা মেন্টাল শক হয়েছে। 20 বছরের ওপর এখানে ছিল, তো ওর বাড়ির লোকজন এসে ওকে নিয়ে গেল। না আমি বোধহয় ঠিক বোঝাতে পারছি না, মানে আমি ঠিক এইরকম হারানোর কথা বলছি না। আমি বলছিলাম দুঃখজনক কিছু একটা হারানো। আর দেখুন, মানুষ এবং বস্তু এদের মধ্যে তো একটা তফাৎ আছে, আর তার ডিগ্রিটা নিশ্চয়ই আলাদা। না, আমার কাছে দুটোই এক। কি বলছি? জানেন, একবার আমার বাড়ি শিফটিং এর সময় আমার ছোটবেলার একটা খেলনা হারিয়ে যাওয়ায় আমার মনে হয়েছিল আমার সমস্ত ছেলেবেলাটাই বুঝি হারিয়ে। আরেকবার আমার খুব নিকট আত্মীয় একটু দূরে থাকে, তিনি মারা যাওয়ার সংবাদ আসাতে আমার কোনো ভাবান্তর নেই। তাই বলছি, আমার কাছে মানুষ বস্তু দুটোরই ডিগ্রি। সে কি কথা বলছেন আপনি? না, আমি ঠিক ওরকম বলছিলাম না। আমি ভাই এই খামটার প্রসঙ্গে আসতে চাইছিলাম, জানেন তো। এই খাম মানে ওই টোটাল লেডিস পার্টসটা, মানে ওইটা তো এখন সমস্যা। কি করে ফেরত দিই, কাকে ফেরত দিই, তাই বলছিলাম। আমিও তাই ভাবছি, মানে ভাবছিলাম আর কি করলে আপনি এগুলো যথাস্থানে পৌঁছে দিতে পারেন। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আমার থানায় জমা দিলেই ভালো। আমার একটু অন্যরকম মনে হচ্ছে। এরকম ভদ্রমহিলা পার্টসটা না হারালেই ভালো। দারুণ বলেছেন। তাহলে আমার অন্তত আবার এইভাবেও ভাবতে পারেন, আমি এসআর বর্মন না হলে আরো ভালো। দেখুন, কি হলে কি হতো না ভেবে কি হলে ভালো হয় সেটা চিন্তা করার একটু বুদ্ধিমানের। ঠিক ঠিক। হ্যালো, একটু বসুধাকে দেখুন, আপনার যা ভালো মনে হয়েছে, যা সুবিধাজনক মনে হয়েছে, আপনি তো তাই একদম। আর হ্যালো বসুধা, আমি বলছি, শোনো, এক ভদ্রলোক নাম চিত্তপ্রিয়, উনি বলছেন একটি মূল্যবান বস্তু যা হারিয়ে গিয়েছে উনি সেটি খুঁজে পেয়েছেন। না, কি বস্তু সেটা বলা যায়? হ্যাঁ, তুমি যদি কিছু হারিয়ে থাকো তাহলে উপযুক্ত প্রমাণ। হ্যাঁ, আপনার নামটা চিত্তপ্রিয় বসু। হ্যাঁ, চিত্তপ্রিয় বসু। হ্যাঁ হ্যাঁ, উনি সঙ্গে করে নিয়ে এসছেন। বললাম যে বলা যাবে না। ও, তুমি আসছো? ওকে, রাখছি। আপনি একটু বসুন। উনি বললেন উনি ইমিডিয়েটলি আসছেন। সত্যি আপনাকেও আমি যেভাবে করছি, মানে এই একটা ভিজিটিং কার্ড আর একটা সামান্য খাম যদি এই ব্যাগটার মধ্যে না থাকতো না। কে বললো খামটা সামান্য? তার মানে আপনি জানেন যে খামটা সামান্য নয়? হয়তো জানি। তার মানে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে এই ব্যাগটাকে হারাতে পারে। হয়তো তাই। তাহলে তো হ্যাঁ, না তাহলে কে হারাতে পারে সেটাও নিশ্চয়ই। যেই হারা, আমি হারাইনি, বাস ভেরি সিম্পল। না না, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি তো ব্যাপারটা একটু অন্যভাবে ভাবতে পারেন। বলুন। মানে ধরুন, এই ব্যাগটি কে হারাতে পারে সে ব্যাপারে আপনি তাকে চেনেন, বা ধরুন আপনি অ্যাটলিস্ট তাকে আন্দাজ করতে পারছেন। আর তাই আমি এই ব্যাগটা নিয়ে আপনার বাড়িতে এসেছি আপনাকে হ্যান্ড ওভার করবার জন্য, তো আপনি নেবেন না? কেউ কিছু একটা দিলেই যে সেটা নিতে হবে তার তো কোনো মানে নেই। তাহলে আপনি এই মাত্র কাকে ফোন করলেন? হ্যাঁ, ফোন করে এই ব্যাগটা নিতে ডাকলেন ফোনে। যার জিনিস তাকেই হয়তো, আমার স্ত্রী। আপনার স্ত্রী? তাহলে যে বললেন গত 8 মাস এই ঘরে কেউ থাকে না, তাতে তো এটা প্রমাণ হয় না আমার স্ত্রী নেই, পুত্র কন্যা নেই। তারা এই বাড়িতে কেউ থাকে না। আচ্ছা, তো আমি না এই একটা পয়েন্ট কিছুদিন ভাবতে পারছি না। মানে আপনি এবং আপনার স্ত্রী, আপনারা দুজনে বিবাহিত, অথচ আপনি বলছেন এখানে, তাহলে কোথায় থাকেন আপনার পরিবারের অন্যান্যরা? এই শহরে আমার স্ত্রী থাকেন তার দিদির বাড়ি। সেপারেশন? কোনোরকম অনুষ্ঠান হয়নি, তবে অনুশীলন চলছে বলতে পারেন। ও, আর আপনার ছেলে মেয়েরা? ছেলে এই শহরে অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া করে থাকে, বড় চাকরি করে। আর মেয়ে শ্বশুর বাড়িতে। গত 8 মাস ওরা কেউ এই বাড়িতে আসে। সত্যি একটা ব্যাপার আমার এত অদ্ভুত লাগছে। কারোর সঙ্গেই আমার সুসম্পর্ক নেই, বনিবনা নেই, তাই তো? আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসারকে চিনি, হ্যাঁ, তিনিও তার পরিবারের সঙ্গে থাকেন, মানে থাকতে চান না বলেই আলাদা থাকে না। একটু অন্যরকম আমার ব্যাপার। কিরকম? আমার পরিবার আমার সঙ্গে থাকতে চান না বলেই আলাদা। আর আমি রিটায়ার্ড আর্মি অফিসার নই, রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের একটি শাখার প্ল্যানিং অফিসার হিসেবে রিটায়ার্ড। এখন ওই অ্যাডভাইজার হিসেবে কমিটিতে যুক্ত। ওই তো কার্ডটায় অ্যাডভাইসার কথাটা লেখাও আছে দেখুন। হ্যাঁ, আর বড় জোর বছর 2-3 থাকবো। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনাকে বলি যে, মানে আমি জানি না এই কথাটা আমার বলা উচিত হচ্ছে কিনা,
আনইউজুয়াল লাগছে না? হ্যাঁ আসলে ডাকলাম মানে ডাকতে হলো। এই মুহূর্তে আমি এমন কোনো মহিলার নাম মনে করতে পারছি না যিনি আমার নামে লেখা খাম, ভিজিটিং কার্ড এসব বয়ে বেড়ান। আগেই বলেছি আপনার সত্যি রসদ আছে, কিন্তু তবুও একটা কথা বলি যে দেখুন এই বয়সে এসে কি এমন হলো যাতে আপনার স্ত্রী আপনার ঘর ছেড়ে চলে যাবে? না না না, উনি ঠিক ঘর ছেড়ে চলে যান। উনি বলেছেন আমি মারা গেলেই আবার এই ঘরে ফিরে আসবো। তাই? আর আপনার ছেলেমেয়েরা? ছেলের সঙ্গে তার মায়ের নিয়মিত যোগাযোগ আছে। হ্যাঁ, আমার কাছে ওর একটা ফোন নাম্বার আছে, ও ফোন করে না আমিও। হ্যাঁ, ওর নাম কেতন। কেতন? এই কেতন কি বিবাহিত? মনে হয় না, ওর কোনো বিয়ের চিঠি তো আমি এখনো পাইনি। একটু জানান। আরে কি বলবো, ওই ব্যাগটা আমি হ্যান্ড ওভার করতে পারলে বেঁচে যাই। আপনি এক কাজ করুন, ওই খামটা ভিজিটিং কার্ডটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে ওই ব্যাগটা এবং ওর মধ্যে যা যা কিছু আছে নিয়ে চলে যান। আমি নিয়ে কি করবো? আমি তাকে ফেরত দেবো। তো সেই ব্যবস্থায় তো করছি, ফোন তো করলাম। একটা লেডিস কার্ড যে আমার হতে পারে এটা তো বিশ্বাস করেন না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খাবেন চা? দেখুন বলে সত্যি ভালো হয়, মাথাটা একদম ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ বসুন। হ্যাঁ, আপনার চা এসে দিয়েছে। হ্যাঁ? কি ব্যাপার? কোথায় সে? ওই তো শান্ত হয়ে চেয়ারে বসে আছে ভদ্রলোক। উনি? প্রাচী কোথায়? ম্যাডাম ম্যাডাম আমি আমি আগে আমার পরিচয়টা দিইনি। আমি আমার নাম হচ্ছে চিত্তপ্রিয় বসু। আমি কলা বাগানে থাকি। প্রাচী কোথায়? আপনি তার কথা কিছু জানেন? উনি কি করে যান? তাহলে তুমি ফোনে আমাকে কি বললে? কি বললাম? বললাম একটি মূল্যবান বস্তু যা হারিয়ে গিয়েছে উনি সেটি খুঁজে পেয়েছেন। আমিও সেটাই জিজ্ঞেস করছি, সে কোথায়? কোথায় সে? ওই তো টেবিলের ওপরে ব্যাগটা। এই যে ম্যাডাম, মজা করছো? কেন? প্রাচীর ব্যাগটার মধ্যে বসে আছে। ম্যাডাম 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 এক মিনিট প্লিজ আমার কথাটা একটু শুনে নিন। আমি আগে একটু বলে নিই। মানে ব্যাপারটা হচ্ছে আমি আগেই বলেছি আমার নাম চিত্তপ্রিয় বসু। গতকাল হয়েছে কি, ওই আরসি কলেজের সামনে বাস থেকে নামবার সময় না আমি লেডিস পার্সটা কুড়িয়ে পাই। হ্যাঁ, তো পার্সটা কুড়িয়ে পাওয়ার পরে আমার মনে হয় যে এই পার্সটা নিশ্চয়ই খুব প্রয়োজনীয় কারণ কিছু হবে। তো আমি একজন সৎ নাগরিক হিসাবে আমার মনে হয় যে এই পার্সটা ফিরিয়ে দেওয়াটা আমার কর্তব্য এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি কতটা ইম্পর্টেন্ট? মানে আমার নেট চেয়েও বেশি। আপনার কথা কিছু বুঝতে পারছি। প্রাচী আমার না। ও তা কি হয়েছে তার? সেও তো হারিয়ে গেছে। একটা ব্যাগ হারিয়েছে বলে আপনি যতটা ইম্পর্টেন্ট বলে মনে করছেন, কই আমার মেয়ে হারিয়েছে বলে তো আপনাকে একটু। ম্যাডাম আপনি বিশ্বাস করুন, আমি যে আপনার যে মেয়ে হারিয়েছে এই কথাটা আপনার মুখে এইমাত্র আমি প্রথম শুনলাম। আপনি আমাকে তখন জিজ্ঞেস করলেন না আমি রিসেন্টলি কিছু হারিয়েছি কিনা? হ্যাঁ, জিজ্ঞেস করেছি। আমি আপনাকে কি বলেছিলাম? আপনি তো বললেন যে আপনার বাড়িতে আপনার কাজের লোক কে আপনি হারিয়েছেন, তার বাড়ির লোক তাকে নিয়ে গেছে, যার নাম ছিল মুকুন্দ। হ্যাঁ, ওই মুকুন্দর মাথা খারাপ হওয়ার কয়েক মাস আগে, না কয়েক মাস আগে, মুকুন্দর মাথা খারাপ হওয়ার দিন কয়েক আগে আমি ফোনে বসুদার কাছে শুনি প্রাচী নাকি হারিয়ে। প্রাচীর কথা বলতে গেলে তো অনেকটাই বলতে হয়। আমি হারানোর ব্যাপারটা কনস্ট্যান্ট একটা হারানোর অভ্যেস আমার আছে। বই খাতা কাগজ কলম ছাতা জুতো এগুলো তো আছেই। আমি মাঝে মধ্যে মানুষজন হারিয়ে, ঠিকানা টেলিফোন নাম্বার, তো এত সব তো আপনাকে ডিটেইলে বলা যাবে না। তাই রিসেন্ট একটা ঘটনার উদাহরণ আপনাকে দিলাম। নিজের মেয়ে হারালে যে মানুষ এমন কথা বলতে পারে, বুঝে নিতে হবে সে জীবনে সব হারিয়ে বসে আছে। এই ভদ্রলোক তো অনেকক্ষণ চা না খেয়ে বসে আছে। রান্নাঘরে তো সব আছে, দেখো না তুমি যদি। বুঝলে আপনার নামটা? আমার নাম চিত্তপ্রিয় বসু। চিত্তপ্রিয় বসু। হ্যাঁ বাবু, হ্যাঁ। আমি না গত 8 মাস হয়ে গেল এই বাড়ি ছেড়ে চলে গিয়েছি। আমার ছেলেও আগামীকাল চলে যাচ্ছে, মানে ও চাকরি সূত্রেই যাচ্ছে। আচ্ছা। কিন্তু আমার ছেলে এবং আমি কেউই গত 8 মাস ধরে এ বাড়িতে থাকি, শুধুমাত্র এই ভদ্রলোক। আমার জন্য তুমি আরেকজন ভদ্রলোককে এভাবে অপ্রস্তুত করতে পারো না। আপনি আমার অ্যাড্রেসটা নিন, আমার বাড়িতে আসুন, আমি চাকরি খাবো। না না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না। আমি চা খেলাম কি না খেলাম এটা আমার কাছে মোটেই ইম্পর্টেন্ট নয়। আর ম্যাডাম আমি 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 এটাও চাই না যে সামান্য আমার একটু চা খাওয়া নিয়ে আপনাদের মধ্যে কোনো রকম প্রবলেম হোক। আপনি
কিছুই বুঝতে পারছি না। যার মেয়ে হারিয়ে যায় সে মা কতটা গরিব, কতটা অসহায়। না না, সত্যি আমি বুঝতে পারছি, সত্যি মানে এটা ছাই বোঝেন, তাহা মিথ্যে কথা বলছে না। আপনার কখনো মেয়ে হারিয়েছে যে আপনি বুঝবেন? আরে বাবা, আমি বলছিলাম আপনি আবার কি বলবেন? যার মেয়ে হারায় সেই বুঝে যন্ত্রণাটা কত সাংঘাতিক। তুমি বোঝো? তোমার দেখে তো সেরকম মনে হয় না। তোমাকে দেখে কিন্তু মনে হয়। স্বাভাবিক, আমার মেয়ে হারিয়েছে, গত 2.5 মাস ধরে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তোমার মধ্যে কোনো হেলদোল নেই, তুমি চিরকাল যা ছিলে তাই। তাহলে হয়তো আমার মেয়ে হারায়নি। মানে রাজি কে? তোমার মেয়ে। এই আমার কথাটা একটু শুনুন তোমার না। মেয়ে? অ্যাকর্ডিং টু ইউ নয়। আরে কাইন্ডলি একবার শুনুন। তবে কার অ্যাকর্ডিং টু ইউ? সেটা কি খুব একটা ইম্পর্টেন্ট? যে কোনো একজনের হতে পারে। আরে কি মুশকিল আপনারা। যে কোনো একজন, মানে তুমি, তোমার এরকম নিজ ধারণা ছিল? আমার ছিল না, তোমার ছিল নিজের সম্পর্কে। প্রাচী তাহলে তোমার মেয়ে নয়? তোমার হলে আমার নয়, আমার হলে তোমার নয়। ওয়ান্ডারফুল। এক ভদ্রলোককে এক কাপ চা করে খাওয়াতে বলেছি, কি হিংস্র ভাবে তুমি সেটা রিফিউজ করবে। আমি এটাই বিশ্বাস করতে পারছি না। 30 বছরের উপর তোমার সঙ্গে সংসার করেছি, যার এতটুকু স্পিরিট নেই। না না, আপনারা অযথা কেন নিজেদের মধ্যে ভাগ বিতরণটা করছেন? দেখুন, আমার চা চাই না, আমি ভগবানের দিব্যি দিয়ে আপনাদের বলছি, আমার কোন রকম চা চাই না। আমি কোন রকমে এই ব্যাগটা ফেরত দিতে পারলেই আমি বাড়ি পেয়েছি। যার মেয়ে হারিয়ে গেছে, যে 2.5 মাস হলো দু চোখের পাতা এক করতে পারেনি, শুধু কেঁদেছে তাকে। সে তোমার মেয়ে হারিয়েছে, তুমি কাঁদো, আমার তো হারায়নি। আশ্চর্য, আপনারা থামুন না। আর মেয়ে হারিয়েছে বলে দু চোখের পাতা খুলে কাঁদলে কিন্তু মেয়ে ফেরত আসবে। এই দেখুন, আপনাদের থামানো আমার কর্ম নয়, আমার কর্ম নয়। আপনাদের আমি অনুরোধ করছি, ভগবানের নামে দিব্যি করে অনুরোধ করছি, আপনারা এরকম করবেন না। 28-30 বছরের কি একনিষ্ঠ সাধনা আপনাদের এর পেছনে। বর্তমানে আপনারা আলাদা থাকেন বলছেন, অথচ আলাদা থাকলেও আলাদা থাকবার কি প্রবল একটা ইচ্ছা আপনাদের মনের মধ্যে একদম সদা জাগ্রত রয়েছে, এবং ক্রমাগত সেটা প্র্যাকটিস করে চলেছেন। আবার এমনও হতে পারে তুমি এক কাপ চা করে খাওয়ালে এই শান্তশিষ্ট ভদ্রলোকই হয়তো প্রাচীন খবর দিত। না না না, প্লিজ প্লিজ এরকম করবেন না। ম্যাডাম উনি একদম বাইরে কথা বলছেন, আপনি বিশ্বাস করুন প্লিজ। এরকম মিথ্যা আপনি বলবেন না, আমি সমর্থন করতে পারবো না চা খাওয়ার জন্য। আপনি নিজেকে লুকোতে চাইলেই তো হবে না চিত্তবাবু। আপনি কেন এরকম করছেন? আমি ও ধরনের মানুষ নই, আমি একটা অত্যন্ত সরল সাধারণ মানুষ, আপনি বিশ্বাস করুন। সেটা তো আপনি নিজে বলছেন। আপনি নিজেকে লুকোতে চাইলেই তো হবে না চিত্তবাবু। আপনি কেন এরকম রসিকতা করছেন সত্যবাবু? আপনি বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে এটা? আপনি তাহলে প্রাচীকে চেনেন না? প্রাচী নামে কোনো মেয়ে যে এই পৃথিবীতে থাকতে পারে তাই আমি জানি না সত্যবাবু। এমনকি আপনার বাড়ি যদি না আসতাম, এ বাড়িতেও যে একজন প্রাচী আছে আমি তাও জানতে পারতাম। আপনি তাহলে শুধু আমার মেয়ের ব্যাগটা পুড়িয়ে নিয়ে বাড়িতে এলেন চিত্তবাবু? বিশ্বাস করুন, আমি শুধু সেটুকুই করেছি। কি হলো? পুলিশকে ফোন করা দরকার। করবেন না ম্যাডাম, আমি দুহাত জোর, আমাদেরকে একটি টাকা আমি দুহাত জোর করে অনুরোধ করছি, এটা করবেন না। দেখুন, আমি একটা সাধারণ সরকারি চাকরি করি, এটা পুলিশে ফাঁসাবেন না, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে ম্যাডাম। আমি কিন্তু প্রকৃত উপকার করতে এ বাড়িতে এসেছিলাম। যে মানুষ যে বাড়িতে উপকার করতে এসেছে তাকে পুলিশে জড়িয়ে দেয়, বরং এক কাপ চা করে খাবো না। অসহ্য। রান্নাঘরটা যেখানে ছিল সেখানেই আছে। ভগবান, সারা ভাবতেই পারিনি যে এই ব্যাগটার মধ্যে এত বড় একটা বাঁশ লুকোনো আছে। আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? নার্ভাস হবো না সত্যবাবু। আমি বোঝাতেই পারছি না কোন রকমের যে আমি আপনাদের মেয়ের কোনো খবর জানি না। না বোঝালেও চলবে। মানে আমি জানি আপনি আমার মেয়েকে আদৌ ছিলেন, আমি এও জানি আপনার সততার কোনো খাম নেই। তাই? তাহলে আপনি আমাকে এভাবে ফাঁসাচ্ছেন কেন প্রতি মুহূর্তে? হ্যাঁ, আপনি কেন আপনার স্ত্রীর দুর্ভাবনাটা এইভাবে বাড়িয়ে চলেছেন? হ্যাঁ, আপনাকে তো আমি কিছুই বুঝতে পারছি না মাসে। আপনি মাঝে মাঝে এমন টার্ন করছেন, এমন ভাবে আপনি মিথ্যে কথাগুলো বললেন যে আমি তো অবাক হয়ে গেলাম। কেন করছেন এটা? চিত্তবাবু, আপনি যা করেছেন একজন মানুষের ঠিক তাই করা উচিত। ধন্যবাদ। আমি একটু এই জানলাটা গায়ে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। যা নার্ভাস হয়ে আছেন আপনার একটু ফ্রেশ হওয়া। এখান থেকে রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, কিন্তু ওই রাস্তায় পৌঁছানোর রাস্তা ওই জানালাটা নয় চিত্তবাবু। আবার আপনি শুরু করছেন? আপনি ভাবছেন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। দেখুন, সত্যি
পাগলের হাত থেকে বাঁচার জন্য পাগলামি করাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ। আমি কি দয়া করে একটা সিগারেট খেতে পারি? আমার মাথাটা একদম ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, কোন রকম সংকোচ করবেন না। হ্যাঁ ব্যাগটা প্রাচীর, সেটা ঠিকই, তবে আপনিও ঘটনাচক্রেই ব্যাগটা কুড়িয়ে পেয়েছেন। এর পেছনে যে আপনার অন্য কোনো অভিসন্ধি নেই সে ব্যাপারে আমি নিশ্চিত। আসলে আমি মিথ্যে কথাগুলো বললাম বসুধাকে চা করতে পাঠানো। আচ্ছা, তাহলে আপনি এইভাবে আপনার স্ত্রীর দুর্ভাবনাটা বাড়িয়ে তুলছেন কেন? হ্যাঁ, আপনার স্ত্রী একটু আগে বললেন যে ওনার মেয়ে নিখোঁজ, অথচ আপনি সেই ব্যাপারটা নিয়ে আপনি ক্রমাগত নানান রকম মজার ফ্যান্টাসি করে চলেছেন ক্রমাগত। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে আপনি পুরোপুরি জানেন আপনার মেয়ে কোথায়, তার সমস্ত খোঁজ আপনার জানা আছে, নাহলে এত নির্বিকার আপনি এই মুহূর্তে কিছুতেই থাকতে পারতেন না। জানি। মানে আপনার মেয়ে নিখোঁজ হয়নি? না। তার মানে আপনি আপনার মেয়ে খোঁজ জানেন? হ্যাঁ। তাহলে বলছেন না কেন আপনার স্ত্রীকে? কেন সেই ভদ্রমহিলার দুর্ভাবনা আপনি এভাবে ক্রমাগত বাড়িয়ে চলছেন? কেন তার কাছে সবটা ডিসক্লোজ করছেন না? কেন তাকে ক্রমাগত অন্ধকারে রেখে দিচ্ছেন? একটু আগে তো আমায় একবারে ফাঁসিয়ে দিয়েছিলেন। আপনি তো অসম্ভব বিপজ্জনক লোক মশাই। তা একটু বিপজ্জনক বলা চলে। আপনি এক কাজ করুন, আমার মনে হয় আপনার স্ত্রীকে এক্ষুনি আপনার সমস্ত ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত। আমি শুনছেন? কাকে ডাকছেন? আপনার স্ত্রীকে। কি শোনাবেন? আপনার মেয়ের কথা। কি কথা? তার যে সে এখনো হারিয়ে যায়নি, সে নিখোঁজ হয়নি, আপনি এটা জানেন? আমি যদি অস্বীকার করি? কি আশ্চর্য সত্যবাবু, আপনি একটু আগে এক্ষুনি আমার কাছে এটা স্বীকার করেছেন। হ্যাঁ, সেটা তো উনি শুনতে পারেন। আপনার উপর ভরসা করবেন কি করে? তারপর আপনি আজই প্রথম আমার মেয়ের ব্যাগটা কুড়িয়ে নিয়ে বাড়িতে এলেন। সত্যবাবু, আপনার একবার মনে হচ্ছে না? একবার মনে হচ্ছে না যে আপনার স্ত্রী একটা অসম্ভব দুর্ভাবনার মধ্যে আছে? হ্যাঁ, আপনার একবার এটা মনে হচ্ছে না যে আপনার স্ত্রী গত 2 মাস ধরে দু চোখের পাতা এক করতে পারছেন? একটু বোঝবার চেষ্টা করুন। আমার স্ত্রী রাতে ঘুমোতে পারছেন না শুনে মনে হচ্ছে আজ রাত থেকে আপনারও ঘুম হবে না। আবার 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 আপনি আজে বাজে কথা বলা শুরু করুন। বলবো না। আমার মেয়ে হারিয়েছে কি হারায়নি তা নিয়ে আপনার এত মাথা কামানোর কি প্রয়োজন? আপনি ব্যাগ দিতে এসছেন, দিয়ে চলে যান। তাহলে আমার স্ত্রী কি নিয়ে দুর্ভাবনা করছেন, তিনি রাতে ঘুমোতে পারছেন কি পারছেন না, তা নিয়ে আপনার অত পরিশ্রম কি করে? কে হয় ওরা আপনার? যতটুকু বলছি আপনি ততটুকু শুনুন, বুঝলেন? আমার এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আরে সে কি? একদম। আরে শুনুন না, কোনো প্রশ্নই নেই। আপনার চা। থাক থাক ম্যাডাম, থাক। আর আমার চাটা কিছু লাগবে না। এবার আমি দয়া করে যেতে পারলে বাঁচি। যে ভদ্রমহিলা এত দুশ্চিন্তার মধ্যে আপনার জন্য চা করে নিয়ে এসছে, তাকে রিফিউজ করবেন না, প্লিজ বসুন। আচ্ছা, উনি কি আপনাকে কিছু বলেছেন? হ্যাঁ, বলেছেন এবং সেটা অত্যন্ত অসম্মানজনক। দেখুন, একটা স্টুপিডিটি নিয়ে না উনি জন্মেছেন। মানে খুব কাছের কাউকে মনে হলে উনি ওই আঘাত দিয়ে বসেন। দেখুন, এটা দুটো কারণ হতে পারে। হয় এটা ওনার ইনস্যানিটি, না হলে ছদ্মবেশে একটা শয়তান। বাহ, দারুণ কমপ্লিমেন্ট। এসব ব্যাপার ওনার কোনোদিনই যাওয়ার না। শুনুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার না চা করার কোনো ইচ্ছে ছিল। এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনারও চা খাওয়ার কোনো ইচ্ছেই নেই। এই দুটো কারণে কিন্তু এই লোকটা। আমি চাটা করেছি, প্লিজ খান। রাখিস মা রসে বসে। খান চিত্তবাবু, খান। সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি সত্যবাবু, আপনার হ্যাবিট অত্যন্ত জঘন্য। আপনি অত্যন্ত অভদ্র টাইপের একটা মানুষ, আমি বলতে বাধ্য হচ্ছি। তারপরেও তুমি বেঁচে রয়েছো, হেঁটে চলে বেড়াচ্ছ। কারণ মাই প্যারেন্টস গট ম্যারিড। বহু শিক্ষিত মানুষ আমি দেখেছি, জানেন তো সত্যবাবু, বহু শিক্ষিত মানুষ আমি দেখেছি যারা ক্রমাগত অশিক্ষিতের মতো আচরণ করে যেতে পারেন। আমিও দেখেছি। কিন্তু সব ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে ওই প্রত্যেকটা মানুষের না একটা প্রভোকেশন ছিল বা থাকে। কিন্তু আপনি একদম উইদাউট এনি প্রভোকেশন কনস্ট্যান্ট ক্যাপা ষাঁড়ের মতো গুঁতোতে পারেন। মিথ্যে কথা। আমার ক্ষেত্রেও একটা মিনিমাম প্রভোকেশন থাকে এবং এক্ষেত্রেও ছিল। তাই? হ্যাঁ, আমি কিন্তু আপনার সঙ্গে কোনো রকম অভদ্র ব্যবহার এখনো পর্যন্ত করিনি। আমি কিন্তু ক্রমাগত আপনার সাথে ভদ্র ব্যবহারই করে গেছি।
হ্যাঁ, ভদ্রভাবেও যথেষ্ট প্রভোগ করা যায়, বিরক্ত করা যায়। চিত্তবাবু, বুঝতে পেরেছি ম্যাডাম। চাটা খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ। ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। এই পরিস্থিতিতে ভালো লেগেছে না? হ্যাঁ, সত্যিই ভালো লেগেছে। এবং এই পরিস্থিতিতে এই চাটা আমাকে অফার করার জন্য আপনাকে কোনো অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি যাওয়ার আগে আপনাকে দুটো কথা বলে যেতে চাই। এক, আপনি নিশ্চয়ই অত্যন্ত দুর্ভাবনার মধ্যে আছেন, আপনার মেয়ে হারিয়ে গেছে বলে। এটা আপনি নিজেই আমাকে বলেছেন। হ্যাঁ, আর আপনি এটা অন্তত আমাকে বিশ্বাস করুন, যদিও প্রথম আলাপ, কিন্তু বিশ্বাস করুন যে এই ব্যাগটা গতকাল আমি অত্যন্ত আকস্মিকভাবে খুঁজে পাই এবং কর্তব্যবোধের জায়গা থেকে এই ব্যাগটা আমি ফেরত দিতে আসি। কিন্তু আপনাকে আমি এখন যে কথাটা বলবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার মনে হয় আপনার মেয়ে হারিয়ে যায়নি, সে নিখোঁজ হয়নি। তার খোঁজ এখনো জানা আছে কিছু কিছু মানুষের, কিন্তু সেই মানুষগুলো সেই মানুষটা হয়তো আপনাকে বলতে চাইছে। থ্যাংক ইউ। শুনুন সত্যবাবু, আপনার তো মানুষ না আমি জীবনে খুব কম দেখেছি, খুব কম, যারা সারাক্ষণ সমস্ত ব্যাপারকে বাঁকা ভাবে দেখতে পছন্দ করেন। কিন্তু আপনার জন্য আমার একটা সাজেশন আছে, প্রয়োজন পড়লে চাইলে আপনি কিন্তু এই বাঁকা স্বভাবটা না সংশোধন করে নিতে পারেন, প্রোভাইডেড আপনি যদি চান। কিভাবে পারেন আমি আপনাকে সাজেশন দিচ্ছি। ধরুন উইথ দ্য হেল্প অফ বুকস, ইয়েস বুকস, বা ধরুন মিউজিক, হ্যাঁ, বা ধরুন গার্ডেনিং, ফুল গাছ টুল গাছ এসব। হ্যাঁ, তবে এই ব্যাপারে সবচেয়ে আপনাকে যেটা হেল্প করতে পারে সেটা কিন্তু কবিতা। কবিতা? কবিতা সারা জীবনে একটি কবিতাই মনে রেখেছি, রাখতে পেরেছি। শুনে একটু কবিতাটা কেমন শুনে। উদ বেড়ালে খুদ খায়, চালে নাচে ফিঙে, পুঁটি মাছে গীত গায়, মাগুর বাজায় শিঙে। এটা কবিতা। এই ব্যাগটা রইল, আমি চললাম। আর মিউজিক, মিউজিকের ব্যাপারে আমি কি বুঝি সেটা শুনবেন না চিত্তবাবু? আপনি আসুন চিত্তবাবু। চিত্তবাবু, আমি ঠিক ততটুকুই করলাম যতটুকু আমার করা উচিত। একটা লোকের সঙ্গেও ভদ্র ব্যবহার করতে পারলে না এই জীবনে। ওর সঙ্গে ভদ্র ব্যবহার করা যায়, কেন? করা উচিত নয়। কেন, কি অন্যায় করেছো? অন্যায় কেন? আরে ও যা করেছে এই যুগে আর কজন করে, এই পৃথিবীতে আর কজন এইরকম দায়িত্ব নিতে চায়? তাই জন্যই তুমি ওনাকে বারবার অপমান করছি। একজন সহজ সরল লোক। নিশ্চয়ই, ওকে তো নষ্ট হতে দিতে পারি না। স্বার্থপরের মতো যদি বলতাম অনেক ধন্যবাদ বা একটু মিষ্টি করে হাসতাম, কত বড় অন্যায় হতে বলতো। তুমি কি নাই করলে? মানে যেটা তুমি করলে সেটা তুমি কি করলে? ও যদি আবার ফিরে আসে তাহলে বুঝতে হবে আমি ঠিক কাজ করেছি। আর যদি না ফিরে আসে তাহলে বুঝতে হবে তোমাদের সঙ্গে ওর কোনো খারাপ নেই, তাহলে ওকে আর আমার দরকার নেই। বারবার ভুলে যাচ্ছ, এখানে আমাদের কোনো অন্যায় ছিল না, তোমার শ্রীপুত্রের কোনো অন্যায় নেই। তবে কাছে প্রাচীকে দাঁড়িয়েছে, তারাও কেন? ওকে নিজের বাড়িতে যেতে বলেছে। কোথায় যাবে? কে ছিল ওর ওখানে? ও নিজে ছিল, ওর আত্মসম্মান ছিল। তুমি পারলে? হ্যাঁ, কোন ভরসায় তুমি ওকে এবারে ছেড়ে চলে যেতে বলেছিলে? তুমি পারলে? ওরা তোমার নিজের মেয়ে। আমি যে চাইনি বসুধা ও পরনির্ভর হয়ে বেঁচে থাকুক, তোমার কেতনের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকুক। আমি জানতাম ও এখানে থাকলে তোমরা ওকে বাস্তবটা ফেস করতে দেবে। আমি ওকে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চেয়েছি। আমি জানতাম ও শক্ত হয়ে ঘুরে দাঁড়াবে, আর এমন শক্ত হয়ে দাঁড়াবে যে তোমরাও একদিন ওর উপর নির্ভর করতে পারবে। এগুলো তোমার ঘন্টা যা তুমি চেয়েছিলে, এগুলো সমস্ত কিছু এ বাড়িতে থেকেও করা সম্ভব হতো। হ্যাঁ, হয়তো আজ হতো, কিন্তু ভবিষ্যতের জন্য সেটা ভালো হতো। এখানে থাকলেও দুর্বল নরম হয়ে পড়তো বসুধা। তাহলে প্রাচী আজও নিখোঁজ কেন? এ প্রশ্ন না তোলাই কেন? আমিও তো জিজ্ঞেস করতে পারি, প্রাচী নিখোঁজ কেন বসুধা? কি অদ্ভুত ব্যাপার, তুমি নিজে ওকে বাড়ি থেকে দাঁড়িয়েছো। হ্যাঁ, ওই ঘটনার পর তোমরাও তো এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। তুমি কে? তো আমি জানি তোমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। একটা সময় এমন গেছে যখন তোমরা কেউ একবারের জন্য আমার কোনো খবর না, নিজেদের একবারও দায়ী করবে না। আচ্ছা, প্রাচী তো তোমাদের কথা শুনে, তাহলে ও কি করে নিখোঁজ হয় বসুধা? একটা কথা মনে রেখো, প্রাচী চিরদিনের জন্য হারিয়ে যাবে না, স্ম্যাশড হয়ে যাবে না শুধু আমার জন্যে। অপরাধীরও আত্মপক্ষ সমর্থন বলে কিছু থাকে।
আসলে তুমি না এমন ভালো মানুষ নও, বুঝেছো? সবসময় একটা দেবতা দেবতা ফ্লেভার আনার চেষ্টা করো। যারা এটা করে তাদেরকে লোকে ফ্রড বলে। হ্যাঁ, আমি স্বীকার করছি তুমি প্রথমে এরকম ছিলে না, প্রথমে সাধারণ মানুষই ছিলে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমার মধ্যে একটা সুপার হিউম্যান হয়ে ওটা লোক পেয়ে বসলো, আর সেই দিন থেকে আমি তোমাকে আছি। তোমার ছেলেও তাহলে এখানে এলেন? কে কে তো মরে গেলেও না, আর যদিও আসে না, কাল চলে যাচ্ছে তো, তাহলে আমার জন্যই এসছে, তোমার জন্য। আমি জানতাম তুমি এখানেই থাকবে। তুমি কি ও বাড়িতে গিয়েছিলে? কিন্তু হ্যাঁ, বসো। কিন্তু আমি মাকে নিয়ে যেতে এসেছি। একটু বসেই যাও। তুমি কি কাল সকালে চলে যাচ্ছ? হ্যাঁ মা, কালকে সকালে একবার তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু জানো বাবা, প্রাচীর জন্য আমার মাথার ঠিক নেই। তোমাকে কি এ সময় যেতেই হবে? আমার কিছু করার নেই মা, এই সুযোগ হয়তো আমি আর পাবো না। দিদির পাশে দাঁড়ানোর সুযোগ হয়তো তুমি এই জীবনে আর পাবে না কেতন। এই কথা সবার মুখে মানায় না, আর আমার ব্যাপারে আমি ডিসিশনটা নিই। সো তুমি যাবে মা? কেন বাইরে যাচ্ছ কেতন? ওকে যেতে দেওয়াটাই ঠিক। তাই? কেন? ও বলার কি আছে? যে হেডেক ওর বাবার নেওয়া উচিত ছিল, ও হঠাৎ সে হেডেক দিতে যাবে কেন? ওর সমস্ত জীবনটা পড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার মেয়ে তাহলে তোমার কাছে হেডেক হয়ে গেল বসুধা? হেডেক নয়, রেসপন্সিবিলিটি। ইউ ওয়াটার্ড হেডেক। আমার ভুল হয়েছিল। ভুল নয়, ভুল নয়, ভুল নয়, ওটাই তোমার সাবকনশাস। ওটা আমার মিস্টেক। তুমি মিথ্যে বলছো না তো বসুধা? এই প্রশ্ন তোমার মুখে মানায় না। যেমন মা তেমন ছা। একজন ইরেসপন্সিবল মানুষের মুখে এসব কথা মানায় না, যাকে আমি এখানে কোনো খেউ করতে আসি। আমি চাইও না সেসব কিছু হোক। খেউর আমিও চাই না, আমিও চাই না তোমরা নিজেদের চোখে ছোট হয়ে যাও, কিন্তু যেটা ন্যায্য, যেটা দায়িত্ব, সেটা মনে করেই দিতে চাই। অন্যকে গুড় খেতে বারণ করার আগে নিজে গুড় খাওয়াটা বন্ধ করা উচিত। আমি তো তাই করেছি বসুধা। শয়তানের মাথায় দুটো শিং থাকে না বলেই তাকে আইডেন্টিফাই করা যায় না সাদা চোখ। কথাটা তুমি আমায় বললে। আমি কোনো ডিবেট চাই না। কোনো একে তো তুমি বাড়ি যাও, আমি আসি। হ্যাঁ, সেই মা। দাঁড়াও কেতন, তোমার মায়ের অপারেশনের সময় তুমি কি বলেছিলে তোমার মনে আছে? আমি পুরোনো কোনো কথা ঘাটতে চাই। আমি এরকম নোংরা স্বভাব একদম বরদাস্ত করতে পারি না। আমি যা বলেছিলাম আমার স্পষ্ট মনে আছে। রিপিট করবে একবার প্লিজ। আমি প্রয়োজন মনে করছি না। তোমার ব্যাঙ্গালোর যাওয়ার পরের দিনই ছিল তোমার মায়ের ভাইটাল অপারেশন, তুমি কি বলেছিলে? এসব কথার কোনো দরকার নেই। আমি জানি বসুধা, তুমি জানো ও ঠিক কি বলেছে, তবুও আমি ওকেই সমর্থন করি। আমি করি না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রাচীও তোমাকে সমর্থন করেনি। I don't bother. তাতে আমার কিছু যায় আসে না। তাই তো, আর যদি প্রাচী চিরদিনের জন্য হারিয়ে যায় তাও তোমার কিচ্ছু যাবে আসবে না। তুমি তোমার মায়ের অপারেশনের আগের দিন ব্যাঙ্গালোর গিয়েছিলে। তুমি কেন এই সমস্ত কথা রিপিট করছো বলো তো? পরের দিন তোমার মায়ের ভাইটাল অপারেশন, জীবন মৃত্যুর সম্ভাবনা 50-50। তখন তুমি বলছো তখন তুমি বলছো তোমাকে ব্যাঙ্গালোর যেতে হবেই। তোমার মায়ের বাঁচা মরা দুটোই আনসার্টেন, অথচ ব্যাঙ্গালোর না গেলে তোমার চাকরিতে আপলিফমেন্ট হবে না, সেটা ভীষণ সার্টেন। হ্যাঁ, তাতে অন্যায় কেন? স্বার্থপরতা যদি অন্যায় হয় তাহলে তুমি অন্যায় করেছো কেন? আপলিফমেন্ট দুদিন পরে হতো। তুমি যদি যোগ্যই হও, তোমার উন্নতি ঠেকায় কে? এটা একজনের ভবিষ্যতের প্রশ্ন, তার বাঁচার প্রশ্ন, সম্মানের সঙ্গে বাঁচার প্রশ্ন। সেও তো খায়, তাকেও তো খেতে হয়। না খেতে পেলে কেউ দেখবে না, নট ইভেন পেরেন্টস। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। শয়তানের মাথায় দুটো সিং থাকে না বলে তাকে আইডেন্টিফাই করা যায় না সাদা চোখে। তুমি চাকরি বাঁচাতে ব্যাঙ্গালোর যাওনি কেতন, গিয়েছিলে উন্নতির স্বার্থে। অ্যাম্বিশন, টু ফুলফিল ইওর অ্যাম্বিশন অ্যাট এনি কস্ট। বাপ মা মরুক, বাঁচুক, একটা চোখে, নো প্রবলেম। আমি তবুও কেতনকে সমর্থন করি। হ্যাঁ, কুপুত্র যদি বা হয়, কুমাতা তো কবু নয়, ন্যাচারালি। না, তা নয়। আমি বিশ্বাস করি ওর খাবারটুকু ওকেই জোগাড় করতে হবে। আর ধর, খাবার খাবার কে বলো খাবারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট? খাওয়ার চেয়েও কিছু ইম্পর্টেন্ট আছে, জানলে না? তোমাদের ধ্যান ধারণাটা বদলে দিতে। তাই সেটা কি? হজম করা। কিন্তু আমরা যা খাই তা আমাদের বাঁচায় না, আমরা যেটুকু হজম করি সেটাই আমাদের বাঁচায়। তুমি
এমন অ্যাম্বিশন খেলে যা তোমাকে কোন নরকে দাঁড় করাবে তুমি নিজেই জানো না। তুমি ভাবছো স্কাই ইজ দ্য লিমিট, অথচ বুঝতেই পারছো না তিল তিল করে তুমি শেষ হয়ে যাচ্ছ। তুমি নিজে বিশ্বাস করো এই কথা? আমি যা বিশ্বাস করি না আমি তা কখনো বলি না বসুধা। চলে আসো, দরজা খোলা আছে তো। আসুন 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 প্লিজ। আমি আবার একটু চলে আসলাম। আরে আসুন আসুন আসুন। জানতাম সেদিনকে যাওয়ার সময়, একটু আগে যাওয়ার সময় আপনি আমাকে একটা কথা বললেন অদ্ভুতভাবে। ওই কথাটার অর্থ আমি ঠিক বুঝতে পারিনি এবং আমার মনে হলো আমার আসাটা উচিত। এই জন্য আবার ফিরে এলেন। হ্যাঁ হ্যাঁ, সত্য। আমার মনে হলো যে আপনার ওই শেষ কথাটা আমাকে যেন একটা কোনো গভীর জীবনবোধকে ভাবতে সাহায্য করছে, ভাবতে বাধ্য করছে রাতে। মানে আমি যদি ওটা মিস করে যাই, আমি জীবনে একটা বড় কিছু মিস করে যেতে পারি। সত্য, হ্যাঁ তাই আমি কথাটা জানবার জন্য আপনার কাছে। আপনি তো আরেকটু দেরি করলে আমার ছেলেকে মিস করতেন। আলাপ করে দিয়ে আমার ছেলেকে তো ও আগামীকাল বিদেশ যাচ্ছে। নমস্কার নমস্কার নমস্কার। সত্যবাবু, কাইন্ডলি যদি কথার অর্থটা আমাকে একটু। হ্যাঁ, কেতনকাল প্রথমবার বিদেশ যাচ্ছে। আচ্ছা। ওর কোম্পানি ওর সমস্ত এক্সপেন্সেস প্রোভাইড করছে, জানেন তো। অভিনন্দন কেতনবাবু, কিন্তু আমি ওই কথাটার অর্থ আপনার থেকে জানতে চাই। দেখুন, ওর ভণ্ডামি দেখে না অনেকেই গলে যান চিত্তবাবু। আপনি কিন্তু বুদ্ধিমান। চিত্তবাবু, কেতন ইজ আ ব্রিলিয়ান্ট বয়। খুব খারাপ কিছু একটা ঘটতে গেছে, আমি কোনোভাবে এর মধ্যে জড়িত নই, কোনোভাবে না। আমিও জড়িত নই। শয়তানের মাথায় দুটো শিং থাকে না বলেই তাকে চেনা যায় না। মাই ফাদার, মাই হোলি ফাদার, তুমি এক্স্যাক্টলি নিজেকে চেনো। কতটা চিনলে এরকম একটা শয়তান হওয়া যায়? আপনি বোধহয় সব কিছু হারিয়েছেন সত্যরঞ্জন বাবু। মিথ্যে কথা। একটা মরারও নিজের শরীর থাকে, সব হারানো যায় না চিত্তবাবু। হি লস্ট এভরিথিং। কে থাকবে? কে থাকবে এই বিচ্ছিরি মুখটার সামনে? কে? হয়তো আমার মেয়ে। কে? কে তোমার মেয়ে? প্রাচী। প্রাচী তোমাকে ঘৃণা করে। সত্যবাবু, একদিন হয়তো আপনার সব কিছু ছিল, সবাই ছিল, কিন্তু এই মুহূর্তে বোধহয় আর কিছুই নেই। আমার প্রাচী আছে। প্রাচী তোমাকে চেনে না। প্রাচী আমাকে নিজে বলেছে তুমি একটা স্টাবল, ইনহিউম্যান, একটা অমানুষ। ও যখন থেকে আমাকে চিনেছে তখন থেকে আর এই কথা বলে না বসুধা। কোনটা চেনা? কোনটাকে চেনা বলে তুমি মনে করো বলো তো? তুমি অস্বীকার করতে পারো যদি তুমি সকলের সামনে নিজের স্বরূপটা চিনিয়েছিলে? কেতন সাক্ষী আছে। কেতনকাল বিদেশ যাচ্ছে, আমি সাক্ষী থাকছি। যাবে না কেন? কেন যাবে না বলো তো? ওর বাপের মতো ওর মুখ, মন, সদর মফস্বল নয়। হ্যাঁ, ও ও ও যেটা ভাবে, ও যেটা বলে সেটাই ও করে। ওর মধ্যে কোনো ভণ্ডামি নেই। ওর বাইরেটা চকচকে, ভেতরটা কদাকার কুচ্ছিত নয়। আমার ওই ওপরটাই করছি। ওই কুৎসিত ব্যাপারটাই তো ভান। ভাবখানা এমন, আমি ভেতরে খুব ভালো মানুষ। এটা একটা অ্যাট্রাকটিভ কৌশল, তাই না? সত্যবাবু, আপনি বোধহয় ভয়ঙ্কর কোণঠাসা, একদম একা হয়ে গেছেন। কি করে ভুলে যাবে প্রাচী সেই দিনকার কথা? কি করে তোমাকে সম্মান করবে ও? ওই দিনটাই প্রাচীর জীবনের শ্রেষ্ঠ দিন। কি? কি বললে তুমি? দিদি তার মেয়ে আর হাজবেন্ডকে একই দিনে হারিয়েছিল। মনে আছে? ওরা স্কুটারে ছিল। চলে ছাড়ো আমাকে। একটা লরি এসে পিষিয়ে দিয়ে চলে গেল ওদের দেহ। দিদির মেয়েটাকে মনে পড়ে? মেয়েটাকে বেলচা দিয়ে তুলতে হয়েছিল বাবা, ও দেহটাকে বেলচা। দেহ মাথা বলে কিচ্ছু ছিল না। আর সেই দিনটাকে তুমি ওর শ্রেষ্ঠ দিন বলে মনে করছো? হ্যাঁ, ঠিক। প্রাচী ধরেছিল ফোনটা। এই ঘরে ওইখানে রাখা ছিল ফোনটা। আমি স্পষ্ট দেখলাম ওর মুখটা
আছে? তোমার কি কিছু হয়েছে প্রাচী? ও কোনো কথা বললো না। ওই চেয়ারটার মধ্যে এলিয়ে পড়লো, হাতলটা হাতে ধরে আমি সব বুঝতে পারলাম। আমার খুব খারাপ স্বভাব, আমি আগে থেকে সমস্ত বাজে কিছু ভেবে ফেলিস। আমি কেন ভাবলাম? শুধুমাত্র এই লোকটাকে চেনানোর জন্য যেন সমস্ত ঘটনাটা ঘটেছিল সেদিন। এই তুমি কেন করতে পারলে না? তুমি কেন বেঁচে রইলে? ওদের বদলে তুমিও তো করতে পারতে। সমস্ত দুর্ভোগের জন্য তুমি দায়ী, তুমি 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 দায়ী, তুমি। আমি এখনো মনে করি ওই দিনটাই প্রাচীর জীবনের শ্রেষ্ঠ দিন এবং অন্ধকারতম দিন। তবে তাকে আশ্রয় দিলে না কেন? আমি স্বার্থপর নই কেতন, এর মধ্যে আশ্রয় নিরাশ্রয়ের কোনো ব্যাপার নেই। ফেল করে তাকিয়েছিল মেয়েটা ওর বাবার দিকে। নার্সিংহোম থেকে ফেরার 15 দিনও কাটেনি তখন। কি কি বলেছিল তুমি দিদিকে? কাছে তুমি নিজের ঘরে যাও। কোনটা কোনটা ঘর? মেয়ে হাজবেন্ড কেউ ছিল না যার তার ঘর থাকে কি করে? ওর ভেতরে যে তোমার জামাই বাবুর অস্তিত্ব ছিল কেতন। আমি অ্যাবর্শন চেয়েছিলাম। আমি চাইনি। ও এখানে থাকলে তোমরা ওকে তাই করতে বাধ্য করাতে আমি চাইনি। সেটাই তো ঘর তুমি, সেটাই তো শিবলরি। দেখো দেখো আমি কত বড় প্রোটাগনিস্ট। হ্যাঁ, সৎ আদর্শবান, ন্যায় নীতি নিষ্ঠা, আমি জুতো মারি সবার মুখে। তুমি জুতো মারো বলেই আমি খাই, কিন্তু বদলাই না। এটাই তাহলে গত 8 মাসের ঘটনা সত্যরঞ্জন বাবু? একদিকে গল্পের আরেকটা দিক আছে, সেটা প্রাচীন দিক। মেয়েটা কি করুণ মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল, আমি সহ্য করতে পারিনি। হ্যাঁ, আমার মনে হয় মুকুন্দ ওই শখটা সহ্য করতে পারেনি, তাই। হ্যাঁ, প্রথমটায় আমিও পারি। আমিও যে প্রথমটায় খুব শক্ত ছিলাম তা কিন্তু নয়। তারপরে এডিফাই করলে নিজে। হ্যাঁ, আত্মিক উন্নতি, মানসিক উন্নতি। কি হবে কি হবে আজ যদি ওকে ছেড়ে খায় কোনো চিল শকুনে? কি হবে ওর সন্তানের? কোথায় দাঁড়াবে ও? কি বলবে ওর সন্তানকে যখন জানবে ও একটা পস্থুমাস? কেতন, আমরা যে কেউ পস্থুমাস হতে পারি। আমাদের জন্মের আগে যে আমাদের বাবা মারা যায়নি সেটা একটা চান্স, একটা অ্যাক্সিডেন্ট মাত্র, তার বেশি কিছু নয়, হতে পারে না। রাজি কি চায় তুমি জানতে চেয়েছিলে? ওরও তো নিজস্ব কোনো ইচ্ছে থাকতে পারত। ও তো চাইতে পারত ওর দুঃখ যন্ত্রণার ভার কিছুটা কমিয়ে ফেলতে, আমাদের সবাইকে মিলে। বসুধা, আমি এখনো বিশ্বাস করি না কোনো মা অ্যাবর্শন করে তার সন্তানকে মেরে ফেলতে চায় না, কখনো। আচ্ছা, আর যদি কেতনের ক্ষেত্রে এমনটা, হ্যাঁ বসুধা, আর যদি কেতনের ক্ষেত্রে এমনটা ঘটতো, মনে করো তুমি প্রাচী, যাও প্রাচীর জায়গায় দাঁড়াও, মনে করো তুমি প্রাচী, কেতন ইজ গ্রোয়িং উইথ ইট। আমার গলা বন্ধ হয়েছে। প্লিজ স্টপ, প্লিজ স্টপ, প্লিজ। বাবা, কি করতে তুমি কেতনের মা? একমাত্র তুমিই জানো, একমাত্র তুমি পারো এই ডিসিশন নিতে। তোমার একটা ডিসিশনে তোমার কেতন মরবে বা বাঁচবে। দেখো দেখো তোমার কেতনকে তুমি ওর স্পর্শ স্পন্দন অনুভব করতে পারছো। তুমি জানো তুমি ওর একমাত্র আশ্রয়। পারবে তুমি স্বার্থপরতা দেখিয়ে তোমার কেতনকে শেষ করে দিতে? নাও ইউ হ্যাভ টু কনফেস। বলতে হবে, বলো।
are dead, Ketan. You are dead. Isolated from your mother and expired. Or a miscarriage. কয়েক সেকেন্ড আগে। এখন তোমার কোনো মা নেই, কোনো বাবা নেই। আমি পারছি না, প্লিজ। প্রাচী কিন্তু পেরেছে সত্যবাবু, আপনার মেয়ে প্রাচী পেরেছে। হ্যাঁ পেরেছে, না হলে গতকাল আপনি ওর ব্যাগটা কুড়িয়ে পেলেন। ঠিক ঠিক। হ্যাঁ। আমার মেয়ে বলে পেরেছে, ওর মেয়ে হলে পারত, ওই বুনো শুয়োরটার বোন হলে পারত, একমাত্র আমার মেয়ে বলে পেরেছে। ইয়েস, আই এম প্রাউড অফ হার। একমাত্র ওই আমাকে চিনতে পেরেছে। কত ছোট ছোট জায়গা থেকে তোমাদের কম্প্রোমাইজ শুরু হয়, হ্যাঁ, ছোট ছোট সংখ্যা, যা কিছু ঝামেলার মনে হয়। চিল শকুনে ছিঁড়ে খাওয়ার কথা বলছিলে কেতন, নিজেকে ভাগাড়ের মতো তৈরি করলে চিল শকুনে ছিঁড়ে খাবে। আমরা কে কম বেশি এক্সপ্লয়েটেড নই। Your company has been raping you like hell. Yes, you are a raped victim at every quarter of your life, socially, economically. তুমি আমি সকলে, তাই বলে বাঁচবো না, আর একটা প্রাণের বিনিময়ে বাঁচতে চাইবো? ঠিক অন্তত প্রাচী তো পেরেছে, ভয় পায়, ঘুরে দাঁড়িয়ে। খুব ছোটবেলায় ও একটা গান গাইত, তখন হয়তো না বুঝেই গাইত, এখন নিশ্চয়ই বোঝে। ছোটবেলায় একটা গান গাইত, খুব ছোটবেলায় ও একটা গান গাইত, তখন হয়তো না বুঝেই গাইত, এখন নিশ্চয়ই বোঝে। এত নোংরা, এত আলোচনা জড়িয়ে আছে আমাদের গায়ে। আমার গানে সবসময় বাজে না, সত্যবাবু এই সব কিছুর পরেও তো একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? আপনি বললেন প্রাচী ওর সন্তানকে নিয়ে বাঁচবে, এই কথা নিশ্চয়ই ঠিক, কিন্তু ওর নিজস্ব লাইফ, নিজস্ব লাইফ, নিজস্ব লাইফ বলতে তুমি তো কনজিউমার লাইফের কথা বলছো, সঙ্গী, তাই? একদম তাই। আপনি এটা অস্বীকার করতে পারেন না, পারি। ইনফ্যাক্ট এই প্রশ্নটার কোনো সদ উত্তর আমার কাছে নেই। আমি নিজেকে বারবার প্রশ্ন করেছি, কি করবে, কোনো উত্তর পাই। কত অসহায় থাকবো আমরা, কোনো সমাধানও আরোপ করতে পারি না, আর একটা প্রাণের সম্ভাবনা তো শেষ করে দিতে পারি না। কোন দিকে যাবে? সত্যবাবু অনেক রাত হয়ে আসলো, আমি তাহলে আসি। হ্যাঁ, এসো। কিন্তু একটা কথা বলার ছিল যে মানে সেদিন আমি চলে যাওয়ার সময়, মানে একটু আগেই চলে যাওয়ার সময় আপনি যে কথাটা আমায় বলেছিলেন তার অর্থটা আপনি কিন্তু আমাকে এখন বললেন। কোন কথাটা? ওই যে চিত্তবাবু, আমি ঠিক ততটুকুই করলাম যতটুকু আমার করা উচিত। একদম বোঝেন, একটু বসুন, বসুন প্লিজ। আচ্ছা, এক্লেয়ার্স চকলেট দেখেছো? হ্যাঁ, কেন দেখবো? ওপরে শক্ত খোলস, ভেতরে লিকুইড চকলেট। দেখেছি। তোমার উপরেও ভদ্রতার একটা শক্ত মোড় আছে, দাঁতে কামড়ে সেটা ভেঙে দিলাম, ফর্মাল ফর্মাল ভাবটা কেটে গেল। দেখো, তোমার ভাবনাকে যদি আঘাত করতে না পারি, তাহলে তো তোমার মনের কাছে পৌঁছতেই পারো। নিজেকে বড্ড অবলাইজড মনে হতে চাও। সত্যবাবু, এই ব্যাগটা যে প্রাচীর, এটা আপনি কি করে দিলেন? তোমায় তখন বলিনি কি জানো, আজই দুপুরের ডাকে ঠিক ওই রকম খামে আমি প্রাচীর একটি চিঠি দিয়েছি।
তাই আমি তোমায় তখন বলেছিলাম আমি কিছুই সত্যি আসি এসো। ভালো থাকবেন শত, সারা জীবনের জন্য ভালো থাকবেন। প্রণাম। বাবা, যখন এই চিঠিটা লিখছি তখন অনেক রাত। এবারে লোকজনেরা একটু দেরিতেই ঘুমোয়। তোমাকে ফোন করতাম, কিন্তু ওদের সামনে ফোনে তো সব কথা বলা যাবে না। কোথা থেকে শুরু করব ভেবেই পাচ্ছি না। একটা সময় মনে হয়েছিল আর বোধহয় বেঁচে থাকার প্রয়োজন নেই। একটা সময় মার কেতনের কথাই ঠিক মনে হয়েছিল। সবচাইতে ভয়ঙ্কর মনে হয়েছিল তোমাকে। আশ্চর্যের কথা দেখো, এ বাড়িতে ফিরতেই যাদের একমাত্র ছেলে ওভাবে চলে গেল, তারা কি করুণভাবে আমাকে আঁকড়ে ধরলেন, কি প্রচন্ড অসহায়ের মতো। বাবা, সেই দিন মনে হলো আমার বেঁচে থাকা ভীষণ প্রয়োজন, ভীষণ। মৃত্যু ভীষণ স্বার্থপরতা মনে হয়েছিল সেদিন। ওদের চেহারায়, কথাবার্তায় তুমি যেন পরিষ্কারভাবে ধরা দিচ্ছিলে আমাকে প্রতিদিন। ঠিক করলাম, এই পরীক্ষায় আমার ফেল করা চলবে না। মার কেতনের দাবিটা এই দুজন বুড়ো বুড়ি হয়তো কোনোদিন জানতে পারবেন না, আরো একজন হয়তো কোনোদিন জানতে পারবে না। তার মাত্র 15 দিন বয়স, ছোট্ট একজন ভদ্র মহিলা, আমার মেয়ে। এখন আমার সমস্ত বেঁচে থাকাটাই ওকে ঘিরে। 24 ঘন্টা ওকে ঘিরে বসে আছেন আরো দুজন বুড়ো বুড়ি, ওদের বাঁচার একমাত্র আশ্রয়। আজও পৃথিবীতে না থাকলে হয়তো এরাও থাকতেন না। তোমাকে স্পষ্ট বুঝতে পারছিলাম। ও আর একটা কথা, তোমার একটা নেচার আমি পেলাম বোধহয়। টুকিটাকি 2-1 জিনিস হারিয়ে ফেলেছি ইদানিং। গত 2 দিন আগে একটা আস্ত ব্যাগ হারিয়ে ফেলেছি। যাকে বাঁচার ইচ্ছেটাই তো হারিয়ে ফেলেছিলাম, তাই না? ব্যাগ আর কি এমন বস্তু। দিন কয়েক পরেই তোমার ওখানে যাব, মাকে ফোন করব। তোমার শরীর কেমন? ইচ্ছে করছে ছুটে চলে যাই তোমার কাছে। নমস্কার। এই হলো আমাদের বালিগঞ্জ প্রাপ্তজনের নবতম প্রযোজনা দহনকাল, দ্য বার্নিং পিরিয়ড। এই নাটকটি
আগেই বলেছি যে অরিন্দম সেনগুপ্ত আমাদের দীর্ঘদিনের বহু পরিচিত অসম্ভব প্রতিভাবান একজন নাটককার, আসানসোল নিবাসী, তিনি লিখে দিয়েছেন। আর এই নাটকের নির্দেশনা অভিনয় যিনি করেছেন তিনি আমাদের আরেক প্রিয়তম দাদা, অভিনেতা, দীর্ঘদিনের একজন ক্র্যাকড অ্যাক্টর শ্রী স্বপন বিশ্বাস। আপনারা করতালি দিয়ে এই নাটকে বসুধার চরিত্রে যিনি অভিনয় করেছেন ন্যান্সি, আমাদের উদীয়মান একজন অভিনেতা, এখন বহু নাটকে অভিনয় করছেন, অনেক সিরিয়ালে অভিনয় করছেন, সৌপায়ন। এই আমাদের চারজনের টিম যারা আমরা অন স্টেজ আছি। আমাদের অফ স্টেজে অনেকে আমাদের সাহায্য করেছেন, যেমন নাটককার এবং ডিরেক্টর বাদে এই নাটকের যিনি আবহ করেছেন তার নাম হচ্ছে দিশারি চক্রবর্তী। এই নাটকের যিনি আলো করে দিয়েছেন এই নাটকের যিনি শব্দ প্রক্ষেপণ করেছেন তিনি হচ্ছেন চন্দন রায়। আর এই নাটকে আমাদের না ওটা বাবলুদা, বাবলুদা দেবনি না একই। হ্যাঁ, আর আমাদের যিনি সাজিয়ে দিয়েছেন, মেকআপ করিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন পার্থপ্রতিম হালদার। আর এই নাটকের প্রতিটা মুহূর্তে সমস্ত খুঁটিনাটি রিকুইজিশন যিনি সাপ্লাই করেছেন মঞ্চ সামগ্রী তিনি হচ্ছেন শ্রদ্ধেয় গৌরহরি তরফদার। আর এই সমগ্র প্রযোজনা যিনি কন্ট্রোলার, যিনি কন্ট্রোল করছেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় আমার 40 বছরের সঙ্গী গৌরদা এবং অমলদা। তোমরা একটু ভেতরে এসো। শ্রী অমল এই নাটকের স্থির চিত্র যিনি তুলেছেন এবং যিনি ভিডিওগ্রাফি করেছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পাপান ঘোষ। আপনাদের সকলের কাছে আমাদের বিনম্র নিবেদন, এই নাটকের মধ্যে যে কথা আছে, এই নাটকের মধ্যে যে ভাব আছে, এই নাটকের মধ্যে যে দর্শন আছে, তা যদি আপনারা প্রয়োজনীয় মনে করেন, যদি মনে করেন, তাহলে আপনার পাশের বন্ধুর কাছে এটা ছড়িয়ে দেবেন এবং এই নাটককে দিকে দিকে বিস্তার লাভ ঘটাতে আপনারা আমাদের একটু আশ্রয় এবং একটু প্রশ্রয় দেবেন। কারণ ওটুকু ছাড়া আমাদের নাটক বা নাট্য সমাজ বাঁচতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ, প্রণাম। আমাদের বাড়িওয়াল ব্যক্তিগতের তরফ থেকে আপনারা সকলে